হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের গত ক্লাসে মূলত হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস এই চ্যাপ্টারটা থেকে একেবারে প্রিলিমিনারি পার্টটা করেছিলাম এবং সাথে সাথে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ SN1 এবং SN2 এর বেসিক মেকানিজমের পার্টটা দেখেছিলাম। তো আজকের ক্লাসের শুরুতে আমরা যেটা দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে আমরা SN1 এবং SN2 যতটা কন্টিনিউ করেছিলাম ঠিক সেই পার্টটা আরেকবার রিক্যাপচুলেট করে নেওয়ার চেষ্টা করব এবং তার কন্টিনিউয়েশন হিসাবে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অর্থাৎ জেই মেইনস অ্যাডভান্স এবং নিটে আমাদের এই SN1 এবং SN2 রিলেটেড যা কিছু প্রশ্ন এতদিনে এসছে সেখান থেকে সেগুলোকে আমরা খুব ডিটেইলসে আলোচনা করব এবং তার সলিউশনটা করার চেষ্টা করব। চলো রিক্যাপিচুলেশন পার্টটা দেখে নেওয়া যাক। তো আমরা পড়েছিলাম SN2। এই SN2 মেকানিজমের মধ্যে আমরা একটা কথা বলেছিলাম যে রিঅ্যাকশনটা হয় ওয়ান স্টেপ রিঅ্যাকশন এবং রিঅ্যাকশনের অর্ডারটা হয় 2। এখানে আমি আরেকটু কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশনটা হলো মূলত ওয়ান স্টেপ, অতএব এটাকে এলিমেন্টারি রিঅ্যাকশনও বলা হয়ে থাকে। এলিমেন্টারি রিঅ্যাকশন বলা হয়ে থাকে এবং আমরা জেনেছিলাম যে এই SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে এদের অর্ডার হয় 2। অ্যাকচুয়ালি ওয়ান স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে তাদের আণবিকতা বা মলিকুলারিটি ইজ ইকুয়াল টু তাদের অর্ডার। অতএব এক্ষেত্রে এই রিঅ্যাকশনগুলোর মলিকুলারিটি টু as well as order 2 as কেন দুটোই 2? কারণ এটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন। যদি এটা 2 স্টেপ রিঅ্যাকশন হতো তাহলে অর্ডার এবং মলিকুলারিটি সেম নাও হতে পারত। এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল ছিল না যে মলিকুলারিটি এন্ড অর্ডার সেম হতে হবে। যেটা কিনা আমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা বলে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেটা যখন পড়াবো তখন একটু ডিটেলসে বলার চেষ্টা করব। এটা এখানকার কোনো অংশ নয়, জাস্ট ফর ইনফরমেশন এটা বললাম। আর এরপর থাকছে যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে নো ইন্টারমিডিয়েট। Only transition state is formed. No intermediate, only transition state. And তারপর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে strong nucleophile. Strong nucleophile is favorable. অর্থাৎ এই রিঅ্যাকশনটা নিউক্লিওফাইলের যে স্ট্রেংথ বা তার যে কনসেন্ট্রেশন সেটার উপরে ভীষণভাবে ডিপেন্ড করবে। তো এবারে এই নিউক্লিওফাইলের কিছু ভেরিয়েশন আছে, তাদের স্ট্রেংথের অর্ডার আছে, এই জাতীয় কোশ্চেনও কিছু হতে পারে। তো সেটা আমি একটু বাদে বলছি। আগে আমি SN1 এর কিছুটা ফ্ল্যাশব্যাকে যাই যে কি কি বলা হয়েছিল SN1 থেকে। তো এবারে আমরা দেখে নেব SN1 রিঅ্যাকশনের কিছু স্পেশাল ক্যারেক্টার যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। SN1 রিঅ্যাকশনটা মূলত একটা 2 স্টেপ রিঅ্যাকশন এবং আমরা এটাও বলেছিলাম যে রিঅ্যাকশনের অর্ডার হচ্ছে 1। যদিও এই রিঅ্যাকশনের ক্ষেত্রেও সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুটোই কিন্তু ওভারঅল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, অর্থাৎ এটারও কিন্তু মলিকুলারিটি 2। বাট যেহেতু এটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন নয়, সে কারণেই এটার অর্ডার আর মলিকুলারিটি সেম নয়, সুতরাং সেটা আমরা এখানে উল্লেখ করব না।
ওকে, মাল্টি স্টেপ রিঅ্যাকশন বা টু স্টেপ রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপটা হয় স্লো স্টেপ অর্থাৎ আরডিএস, এবং সেকেন্ড স্টেপটা হয় ফার্স্ট স্টেপ যেখানে নিউক্লিওফাইলটা ক্যাটায়নকে অ্যাটাক করে। ওকে, তারপর আমরা দেখেছিলাম যে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট তৈরি হয় যেটাকে কিনা আলাদা করে আমরা ডিস্টিংগুইশ করতে পারি বা ক্যারেক্টারাইজ করতে পারি। এরপর SN1 রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে সরাসরি এই ইন্টারমিডিয়েটের স্টেবিলিটির উপরে। অতএব রেট ইকুইভ্যালেন্ট টু স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। और কার্বোক্যাটায়ন। আমরা বলেছিলাম যে এক্ষেত্রে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়, তো সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে বা ইন্টারমিডিয়েটের স্টেবিলিটির উপরে গোটা রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে। ওকে, আর এই SN1 SN2 শুরুতে একটা কথা বলা হয়েছিল যেটা কিনা যে এই ভিনাইল এবং অ্যারাইল এই জাতীয় সাবস্ট্রেট গুলো মূলত এই SN1 বা SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে বেশ ইনার্ট থাকে, এরা খুব একটা অ্যাক্টিভ নয় বা রিঅ্যাক্টিভ নয়। তো এই SN1 SN2 এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ কারা, তারা হলো অ্যালাইল অর্থাৎ এই জিনিসটা, এবং বেনজাইল অর্থাৎ এই জিনিসটা। এগুলো আমরা সবকিছু বলা হয়েছিল। তো এবারে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে নিউক্লিওফাইল, তার স্ট্রেংথ বা তার টাইপ, এগুলো নিয়ে কথা বলবো। নিউক্লিওফাইল মূলত চার্জের ভিত্তিতে দু ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে নিউট্রাল, আর আরেকটা হতে পারে অ্যানায়নিক। তো এই নিউট্রালের কিছু উদাহরণ হচ্ছে যেমন H2O, NH3 বা CH3OH এটসেট্রা। আর অ্যানায়নিকের উদাহরণ হতে পারে OH-, NH2-, CH3O- এটসেট্রা। তো আমরা যখন এই নিউক্লিওফাইলের স্ট্রেংথের কিছু কম্পারিজন করব, তো সেই কম্পারিজনের ক্ষেত্রে আমাদেরকে কিছু সিকোয়েন্স মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, তো এই নিউট্রাল এবং অ্যানায়নিক এই দু ধরনের নিউক্লিওফাইলের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, তাদের স্ট্রেংথের কম্পারিজন করব, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে। সেটা হলো যে কোনো কন্ডিশনেই এই অ্যানায়নিক গুলোকে যদি কোনোভাবে নিউট্রাল কোনো একটা নিউক্লিওফাইলের সঙ্গে তুলনা করা হয়, সেক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি of anionic nucleophile is always greater than neutral one. অতএব যখন আমরা কোনো একটা নিউট্রাল নিউক্লিওফাইলের সঙ্গে অ্যানায়নিককে তুলনা করতে যাব, তখন সবসময় নিউক্লিওফিলিসিটির দিক থেকে অ্যানায়নিকটাই এগিয়ে থাকবে নিউট্রালের চেয়ে। সেকেন্ড পয়েন্ট, যদি দুটোই অ্যানায়নিক হয় তাহলে কি হবে? যদি দুটোই অ্যানায়নিক হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিউক্লিওফিলিসিটি is proportional to their basicity.
অতএব এক্ষেত্রে যেই স্পিসিসটা বেশি ক্ষারীয় হবে তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। অতএব যদি এখানটায় বলা হয় যে CH3O- আর CH3C ডাবল বন্ড O, তো এদের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি সেটা আমরা কিভাবে বলবো? দুটোই তো অ্যানায়নিক আছে, তাহলে এক্ষেত্রে নিউট্রাল তো কেউ নেই, দুটোরই সমান হওয়া উচিত প্রথম কন্ডিশন অনুযায়ী, তো সেটা তো আর নিশ্চয়ই হয় না। তাহলে সেখানে আমরা কিভাবে বলবো? যার বেসিসিটি বেশি সে বেশি নিউক্লিওফিলিক, অর্থাৎ এক্ষেত্রে এই মিথক্সি গ্রুপের বেসিসিটিটা বেশি হয় এবং এই মিথক্সি গ্রুপটা বেটার নিউক্লিওফাইল হিসেবে রোল প্লে করে। এটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই যে অ্যানায়নটা এটা অ্যাকচুয়ালি রেজোন্যান্স স্টেবিলাইজড, তার কারণে এই অ্যানায়নের নেগেটিভ চার্জের যে অ্যাভেলেবিলিটি সেটা দু জায়গাতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, যার ফলে চার্জ ডেনসিটিটা একটা অক্সিজেনের উপর অনেক কমে যায়, তাই তার অন্য জায়গা থেকে প্রোটন টেক আপ করার জন্য যে নেগেটিভ চার্জটা দরকার সেই ডেনসিটিটা অনেক কমে যায়। কিন্তু এটার ক্ষেত্রে সেরকম কোনো কনজুগেশনের জায়গা নেই, তার কারণে এটা হয়। এক্ষেত্রে আমরা কনজুগেশনটাকে এভাবে দেখাতে পারি যে এটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, অতএব এখানে O-, এখানে ডাবল বন্ড। তো এই যে একটাই নেগেটিভ চার্জ বারে বারে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা পজিশনে তার ডেনসিটিটা কম, ফলে সে লোন পেয়ারটা বা ইলেকট্রন পেয়ারটা যে কোনো একটা প্রোটনকে ধরবে সেই ক্যাপাবিলিটিটা তার জন্য কম, অর্থাৎ তার বেসিসিটি কম। প্রোটন টেক আপ করার যে ক্যাপাসিটি সেটাই তো বেসিসিটি, তো এটার সেই ক্যাপাসিটিটা কমে যাবে, কিন্তু এখানে সেরকম কোনো এফেক্ট নেই। এটা গেল একটা পয়েন্ট। আর যখন আমরা কোন সেম ডোনার অ্যাটম থেকে আসছে এরকম যদি কোনো কিছুর নিউক্লিওফিলিসিটি আমরা ভাবতে চাই, অর্থাৎ 3 নাম্বার পয়েন্ট, যখন CH3O- এর সাথে এই দুটোকে আমরা যখন নিউক্লিওফিলিসিটির তুলনা করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রে ডোনার অ্যাটম সেম, অর্থাৎ O- দুটোর ক্ষেত্রে নিউক্লিওফাইলের ডোনার অ্যাটম। তো এদের দুটোই আবার অ্যানায়নিক, এদের মধ্যে দুটোই অ্যানায়নিক। তো দুটোই অ্যানায়নিক এবং দুটোরই সেম ডোনার, এরকম যদি কন্ডিশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফিলিসিটিটাকে আমরা দেখব এদের সাইজ দিয়ে, অর্থাৎ যে বেশি ছোট হবে আকারে, অর্থাৎ যার বাল্কিনেসটা কম হবে সে ভালো অ্যাটাক করতে পারবে বা নিউক্লিওফিলিসিটি তার বেশি হবে। ওকে, তো এরপর আমরা দেখব যে নিউক্লিওফিলিসিটি একই গ্রুপের মধ্যে কিভাবে চেঞ্জ হয়, অর্থাৎ যে ডোনার অ্যাটমটা হবে একটা নিউক্লিওফাইল মলিকিউলের মধ্যে থেকে বা ময়েটির মধ্যে থেকে, যেটা ডোনার অ্যাটম হবে তারা যদি সেম গ্রুপের হয়, অর্থাৎ সেম গ্রুপ বলতে আমি বলতে চাইছি ধরো নাইট্রোজেন, ফসফরাস এরা সেম গ্রুপের, অক্সিজেন, সালফার এরাও সেম গ্রুপের, তাহলে আমাকে এমন দুটো নিউক্লিওফাইল দেওয়া হলো, অর্থাৎ OH- এবং SH-, তাহলে এদের মধ্যে কে বেটার নিউক্লিওফাইল? সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে যেহেতু এটা বেশি সাইজে বড় তার কারণে এটা হয়তো কম নিউক্লিওফিলিক, এটার সাইজ ছোট তাই এটা হয়তো বেশি নিউক্লিওফিলিক। অথবা আরেকটা কনসেপ্ট আসতে পারে যে আমি বলেছিলাম বেসিসিটি দিয়ে দেখতে হয়, তো আমরা জানি যে OH- টা খুব ভালো বেস SH- এর চেয়ে, তাই এটা বেশি নিউক্লিওফিলিক হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যখন আমরা অ্যালং দা গ্রুপ যখন আমরা নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করব তখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিভার্সিবল অফ দা বেসিসিটি, অর্থাৎ যেটার বাল্কিনেস যত বেশি হবে বা যে যত নিচের দিকের গ্রুপের হবে, একই গ্রুপের মধ্যে যতটা নিচের দিকের হবে তত তার নিউক্লিওফিলিসিটি বাড়তে থাকবে, কারণ তার বাল্কিনেসটা বাড়তে থাকবে, অর্থাৎ তার যে পোলারাইজেবিলিটি পাওয়ারটা সেটা বেশি হবে, অর্থাৎ সে বেশি দূর থেকে কার্বোক্যাটায়নকে অ্যাপ্রোচ করতে পারবে তার বড় সাইজের জন্য।
ডোনার অ্যাটমের বড় সাইজের জন্য। এক্ষেত্রে দুটোরই ডোনার অ্যাটম যদি সেম গ্রুপে বিলং করে সেক্ষেত্রে এটা হবে। ওকে, অতএব নিউক্লিওফিলিসিটি অফ OH মাইনাস ইজ লেস দ্যান SH মাইনাস। এটা ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো এরপর আমরা একটা বিশেষ ধরনের নিউক্লিওফাইলের কথা বলবো, বলে আমাদের এই SN1 SN2 এর যে থিওরিটিক্যাল পার্ট সেটা আমরা মোটামুটি কমপ্লিট করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দিকে যাব, এবং সেখানে আমরা একে একে যেমন কোশ্চেন সলভও করব, তার মাঝামাঝি কিছু ট্রিক্স বা নতুন কিছু যদি থাকে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলতে আমি মূলত যেটা বোঝানোর চেষ্টা করতে চাইছি বা যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে একটা ডোনার মলিকুল, অর্থাৎ ডোনার মলিকুলটা সেম হবে যেটা কিনা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে, কিন্তু সেই ডোনার মলিকুলের মধ্যে একাধিক অ্যাটম থাকতে পারে। তো সেই একাধিক অ্যাটমের মধ্যে একই নিউক্লিওফাইলের একের অধিক কোনো এন্ড থেকে সে অ্যাটাক করতে পারে, অর্থাৎ তার নিউক্লিওফিলিক যে সেন্টার, তার অ্যাটাকিং সেন্টারটা দুটো আলাদা আলাদা অ্যাটম হতে পারে, কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু তারা একই সাথে দুটো এন্ড থেকে রিঅ্যাক্ট করবে না, যে কোনো একটা থেকে রিঅ্যাক্ট করবে, কিন্তু তার পসিবিলিটি আছে দুটো থেকে করার, অর্থাৎ দুটো আলাদা আলাদা রিঅ্যাকশন কন্ডিশনে তারা দুটো আলাদা আলাদা এন্ড থেকে নিউক্লিওফিলিক অ্যাটাকটা করে। এরকম যদি আমরা দেখতে চাই, অর্থাৎ আমরা যদি বলি CN মাইনাস, তো সেক্ষেত্রে নাইট্রোজেনের একটা করে লোন পেয়ার থাকে আমরা সবাই জানি, এবং কার্বনের ভ্যালেন্সি চার্জ যেহেতু পূর্ণ হয়নি তার কারণে এর মধ্যে একটা নেগেটিভ চার্জ আছে। এবারে কোনো কারণে আমার সাবস্ট্রেটে যদি একটু সামান্য ডেল্টা প্লাস তৈরি হয়, তাহলে আমার পসিবিলিটি কি, ডেল্টা প্লাস তৈরি হচ্ছে মানে পজিটিভ আধান, তাকে নেগেটিভ আধান ধরবে, অর্থাৎ লোন পেয়ার মানে তো ইলেকট্রন পেয়ার, সেটাও নেগেটিভ, আবার এটাও নেগেটিভ। তো এক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে অ্যাটাক করবে না করবে সেটা আমরা এক্সাম্পলের মধ্যে জানবো। এখানে আমি জাস্ট একটু শর্টে বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যখন এরকম ডেল্টা প্লাস তৈরি হবে, অর্থাৎ সেটাকে তখন বলা হবে সফট সেন্টার। ওকে, সফট সেন্টার বলা হবে। ডেল্টা প্লাস মানে অ্যাকচুয়ালি সেখানে চার্জের যে ডেনসিটিটা বা চার্জের যে ভ্যাকেন্সি থাকুক বা ডেনসিটি থাকুক, যেটাই থাকুক, সেটার এক্সটেন্টটা অনেকটা কম, অর্থাৎ সেটা খুব সফট সেন্টার। আর যখন এই নিউক্লিওফাইলের দিকে তাকাবো, এই কার্বন সেন্টারটা অ্যাকচুয়ালি খুব একটা ইলেকট্রো নেগেটিভ নয়, ইলেকট্রো পজিটিভ, এবং তার মাথায় আছে নেগেটিভ চার্জ, অর্থাৎ এই সেন্টারটা হচ্ছে সেক্ষেত্রে সফট সেন্টার। এবং এই নাইট্রোজেনটা ইলেকট্রো নেগেটিভ এবং তার মাথায় একটা লোন পেয়ার আছে, সুতরাং এটা হচ্ছে সেক্ষেত্রে হার্ড সেন্টার। তো কি বললাম, এটা সফট, এটা হার্ড। এবার এরকম যদি কোনো সাবস্ট্রেট আমার থাকে যার মাথায় ডেল্টা প্লাস তৈরি হচ্ছে, তাহলে সে তো সফট। এবার এই কেমিস্ট্রিতে একটা প্রিন্সিপাল আছে যেটাকে বলা হয় হার্ড সফট অ্যাসিড বেস, HSAB, অর্থাৎ সবসময় হার্ড সেন্টার এবং হার্ড সেন্টারের মধ্যে কম্বিনেশনটা বেস্ট হবে, আর সফট সেন্টার এবং সফট সেন্টারের মধ্যে কম্বিনেশনটা বেস্ট হবে। কখনো হার্ড সফট কম্বিনেশনটা বেস্ট হবে না। হার্ড সফট কম্বিনেশন যখনই তৈরি হবে তারা ভেঙে গিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ এন্ড তৈরি করবে, অর্থাৎ নেগেটিভটা জেনারেলি বেসিক হবে, পজিটিভটা সাধারণত অ্যাসিডিক হবে, তাই বলা হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস। ওকে, তো এই সফট সফট কম্বিনেশনের মাধ্যমে যদি কোনো বন্ড তৈরি হয় সেই বন্ডসটা খুব স্টেবল হবে, আবার যদি হার্ড হার্ড কম্বিনেশনের মাধ্যমে কোনো বন্ড তৈরি হয় তাহলে সেটাও স্টেবল হবে। তো এরকম ডেল্টা প্লাস তৈরি হলে সাধারণত সফট সেন্টার, এবং এখানে সফট কি আছে, কার্বন। তো কার্বন এন্ড থেকে রিঅ্যাকশন হবে এবং তৈরি হবে RCN, এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। ঠিক একই ভাবে যদি আমার এখানে শুধু একটা প্লাস আর তৈরি হতো আর এদিকে একটা X মাইনাস তৈরি হতো, তাহলে এটা হয়ে যেত হার্ড সেন্টার, এবং সেক্ষেত্রে এই হার্ড সেন্টার থেকে অ্যাটাকটা হতো, হয়ে আমার প্রোডাক্টটা আসতো RNC। তো
তো এটা হলো মূলত অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের কনসেপ্ট। তো আমরা শুরু করছি বিগত বছরের কিছু প্রশ্নপত্র থেকে। তো 2017 যেই মেনে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ দ্য ফলোইং হ্যালাইডস ফর SN1 রিঅ্যাকশন। অর্থাৎ কতগুলো হ্যালাইডস দেওয়া ছিল, অর্থাৎ হ্যালো অ্যালকেন দেওয়া ছিল, তাদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বলতে বলেছিল SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে। আমি অপশনগুলো লেখার চেষ্টা করছি। সেটা হলো তো এই তিনটে সাবস্ট্রেট সেক্ষেত্রে দেওয়া ছিল এবং অপশনসটা ছিল এরকম। তো এক্ষেত্রে তিনটে আলাদা আলাদা সাবস্ট্রেট দেওয়া ছিল এবং তাদের রিঅ্যাক্টিভিটির অর্ডারটা এই অপশন অনুযায়ী দেওয়া ছিল। তাহলে বলতে হবে যে এদের মধ্যে SN1 রিঅ্যাকশনে পার্টিসিপেট করার যে রেটটা, সেটার অর্ডার কেমন। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা একটু আলাদা করে এঁকে নেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো সব লিনিয়ার মলিকুল, বাট এক্ষেত্রে একটা প্যারা সাবস্টিটিউশন দেওয়া আছে। তো প্যারা সাবস্টিটিউশন দেওয়া থাকলে আমরা মলিকুলটাকে যেভাবে আঁকার চেষ্টা করব সেটা হলো এরকম। প্যারা পজিশনে আছে মিথক্সি, অর্থাৎ OCH3, আর ঠিক তার অপোজিটে থাকবে তাহলে CH2Cl। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যালাইল পজিশনে আছে এই হ্যালোজেনটা। সুতরাং এক্ষেত্রে SN1 বা SN2 রিঅ্যাকশন গুলো খুব ফাস্ট হবে এবং ফেভারেবল হবে, অর্থাৎ নিঃসন্দেহে নাম্বার 3টা থাকবে সবচেয়ে হাইয়েস্ট রেটে। তো সেটা আছে আমাদের অপশন বি। সো আমাদের এক্ষেত্রে অপশনটা হবে অপশন বি। আমাদের বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন পড়ছে না। তো এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম গুলোর ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যে অপশন এলিমিনেট করে সঠিক উত্তরটাকে বার করার, যাতে আমাদেরকে কম সময় তার পেছনে স্পেন্ড করতে হয়। তো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন। এরপর আমরা যাব সেকেন্ড কোশ্চেনে। তো এরপর আমরা 2015 যেই অ্যাডভান্সের একটা কোশ্চেন দেখবো। কোশ্চেনটা ভীষণই ইন্টারেস্টিং এবং যথেষ্ট ইম্পর্টেন্ট বটে। কোশ্চেনটা ছিল এরকম,
এটা ছিল আমাদের পরবর্তী কোশ্চেন, যেটা 2015 অ্যাডভান্সে ছিল। এখান থেকে আমাকে প্রোডাক্টটাকে চাওয়া হয়েছে কোশ্চেনে। তো আমরা এই এনবিএস জিনিসটা কি সেটা একবার জানার চেষ্টা করব। এনবিএসটা হলো এন ব্রোমোসাকসিনিমাইড, যেটার মূল কাজ হচ্ছে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন করা। আমাদের এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে মূলত আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেটা কিনা ফটোকেমিক্যাল কন্ডিশনে হয়ে থাকে এবং এই এনবিএস এর প্রেজেন্সে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন হয়। অর্থাৎ আমরা যদি এই সাবস্ট্রেটটাকে ভাবি, তাহলে এই সাবস্ট্রেটের ক্ষেত্রে অ্যালাইলিক পজিশন কোনটা হতে পারে? আমরা বলেছিলাম যে এরকম কোন জায়গা থাকলে এই জায়গাটাই যে থাকবে সেটাকে আমরা বলবো অ্যালাইলিক পজিশনে আছে, অর্থাৎ ডবল বন্ড থেকে ঠিক 1 কার্বন দূরে। তো এই ডবল বন্ড থেকে ঠিক 1 কার্বন দূরে কোথায় কি আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই দুটোই আমাদের অ্যালাইলিক পজিশন। এবার এই দুটো অ্যালাইলিক পজিশনের মধ্যে দুটোতেই কি ব্রোমিন ঢুকবে নাকি যে কোনো একটাতে ঢুকবে? যদি যে কোনো একটাতে ঢুকে তাহলে কোথায় ঢুকবে এবং কেন ঢুকবে পুরোটাই আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি নাম্বারিং করি এইভাবে, সে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম্বারিং করতে পারো। তো জেনারেলি আমি ডবল বন্ড থেকে নাম্বারিং করাটা শুরু করেছি। তো এক্ষেত্রে আমাদের এই 6th পজিশনটা যদি আমরা ভাবি আর এই 3 পজিশনটা যদি আমরা ভাবি, তো দুটোই হচ্ছে আমাদের অ্যালাইলিক পজিশন, কিন্তু দুটোই সেম কেমিক্যাল এনভায়রনমেন্টে নেই বা সেম স্টিরিও কেমিক্যাল এনভায়রনমেন্টে তারা নেই। তো সেই কারণেই যে অ্যালাইলিক পজিশনটা নিউক্লিওফাইলের পক্ষে রিচ করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক, অর্থাৎ যেখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কম এবং সেটা অ্যালাইলিক, সেই পজিশনটাতেই মূলত ব্রোমিন অ্যাডিশনটা এক্ষেত্রে হবে। অর্থাৎ আমরা যদি দেখি এই 3 পজিশনটা, তাহলে এর একেবারেই পরবর্তী অ্যাডজাসেন্ট কার্বনের সঙ্গে একটা বড় টারশিয়ারি গ্রুপ রয়েছে। তো সেটা খুবই বাল্কি বা বৃহত্তম গ্রুপ, যার কারণে এই পজিশনটা খুব হিন্ডার্ড। এখানটাই ব্রোমিনটা আসতে চাইবে না। কোথায় আসবে? এই জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা, কারণ এটা হচ্ছে 2 কার্বন দূরে অবস্থিত, অ্যাডজাসেন্ট কার্বনে নয়। সুতরাং এটা মোর ফ্রি টু অ্যাক্সেস। ওকে, তো এখানটাই মেইনলি ব্রোমিনেশনটা হবে এবং আমার প্রোডাক্টে কোনো চেঞ্জ থাকবে না, জাস্ট এখানটায় একটা ব্রোমিন ঢুকবে আর এটা এরকমই থেকে যাবে অ্যাজ ইট ইজ, ডাবল বন্ডটা এরকমই থেকে যাবে। তো এই ডাবল বন্ডটা থাকার পর এখানে ব্রোমিন ঢুকলো। এরপর যখন আমরা জল এবং K2CO3 দিয়ে এদেরকে হাইড্রোলিসিসটা করব, তখন কি হবে? তখন এই পজিশন থেকে ব্রোমিনটা বেরিয়ে যাবে, ব্রোমিনের জায়গায় জলটা এসে এখানে অ্যাটাক করবে, এটাকে বার করে দেবে। অর্থাৎ আমাদের ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ এটা আমাদের ফার্স্ট স্টেপের প্রোডাক্ট ছিল, এবার সেকেন্ড স্টেপের প্রোডাক্টটা আমরা কি পাবো? সেকেন্ড স্টেপের প্রোডাক্টটা পাবো এরকম OH, এখানে ডাবল বন্ড, ওকে। তো এবারে আমরা একটা পরবর্তী রিঅ্যাকশনের ক্ষেত্রে যাব। এটা খুবই একটা ইনফরমেটিভ কোশ্চেন ছিল। সেটা হলো 2015 যেই মেইনে একটা কোশ্চেন এসেছিল, 15 মেইনে কোশ্চেনটা হচ্ছে synthesis of alkyl fluoride is best accomplished by which reaction? কোন রিঅ্যাকশনের দ্বারা এই অ্যালকাইল ফ্লুরাইড গুলো ভালোভাবে তৈরি করা যায়? সেই রিঅ্যাকশনটা একটা ইনফরমেটিভ কোশ্চেন, তো সেটাকে সাধারণত বলা হয়ে থাকে সোয়ার্টস রিঅ্যাকশন। ওকে, সোয়ার্টস রিঅ্যাকশন। এই সোয়ার্টস রিঅ্যাকশনটা কেমন হয়? সোয়ার্টস রিঅ্যাকশনটা মূলত
যে কোনো একটা আর বিআর অর্থাৎ অ্যালকাইল ব্রোমাইড নেওয়া হলো, সেই অ্যালকাইল ব্রোমাইডের মধ্যে সিলভার ফ্লোরাইড দেওয়া হয়। সেই সিলভার ফ্লোরাইডটা দিলে হ্যালোজেনটা জাস্ট এক্সচেঞ্জ করে, কারণ এই সিলভারটা যথেষ্ট বড় সাইজের, তাই এটা ফ্লোরিনের সঙ্গে খুব একটা কম্প্যাটেবল নয়, তাই এদের বন্ডটা যথেষ্ট উইক হয়। এবং এটা যেহেতু হ্যালোজেনকে খুব একটা পছন্দ করে, অর্থাৎ ফ্যাসিনেশন রয়েছে স্পেশাল হ্যালোজেনের প্রতি সিলভারের, তো সেই কারণেই এক্ষেত্রে সিলভার ব্রোমাইডের একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় এবং তারা প্রেসিপিটেট পড়ে যায়, যেটা কিনা খুব স্টেবল কম্পাউন্ড। আর তখন এই F মাইনাসটা গিয়ে আমার অ্যালকাইল গ্রুপের উপরে অর্থাৎ আমার কার্বোক্যাটায়নের উপরে অ্যাটাক করে তৈরি করে RF, অর্থাৎ অ্যালকাইল ফ্লুরাইড তৈরি হয়। এই রিঅ্যাকশনটাকেই বলা হয়ে থাকে সোয়ার্টস রিঅ্যাকশন। 2013 JEE অ্যাডভান্সের একটা কোশ্চেন, যেখানে বলা হয়েছে Ki in acetone undergoes two reaction with each PQR and S. The rates of the reaction vary as, অর্থাৎ আমি কোশ্চেনটা একবার লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এটাকে আমরা বলছি P, আরেকটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে Q, আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে R, আরেকটা দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে S। তো এদের ক্ষেত্রে Ki এর সঙ্গে রিঅ্যাকশন করানো হলো কোন মিডিয়ামে? ইন অ্যাসিটোন, অর্থাৎ একটা অ্যাপ্রোটিক মিডিয়াম। অ্যাসিটোন এরকম দেখতে হয়, অর্থাৎ এটা পোলার বাট অ্যাপ্রোটিক, হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে হয় না। এটা হচ্ছে অ্যাসিটোন। তো কার সাথে রিঅ্যাক্ট হবে? Ki এর সঙ্গে। এদের রিঅ্যাক্ট করাতে হবে SN2 তেই হবে, কারণ আমরা জানি যে অ্যাপ্রোটিক মিডিয়ামে SN2 রিঅ্যাকশন হয়। ওকে, তো এক্ষেত্রে কোশ্চেন হলো যে এদের অর্ডারটা তাহলে কিরকম হবে রিঅ্যাক্টিভিটির। অপশন এ বলছে P greater than Q greater than R greater than S, B বলছে S greater than P greater than R greater than Q, C P greater than R greater than Q greater than S, option D R greater than P greater than S greater than Q। তো এক্ষেত্রে যেহেতু SN2 রিঅ্যাকশন, সুতরাং এক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হবে এবং কোনো কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হবে না। এই দুটো জিনিস আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। আর যেহেতু SN2, সেহেতু SN2 এর ক্ষেত্রে কি হয় যে SN2 এর ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হলো বাল্কিনেসটা একটা বিশাল বড় রোল প্লে করে, অর্থাৎ যে যত কম হিন্ডার্ড হবে তার রিঅ্যাকশনটা রেটটা বেশি হওয়ার একটা সম্ভাবনা এক্ষেত্রে সবসময় থেকে যায়। তো আমরা এক্ষেত্রে একটা অপটিমাম রেজাল্ট এখানে পাবো। যেহেতু এটা অ্যাডভান্সের কোশ্চেন, সেহেতু কিছু তো এক্সেপশন আছেই নিশ্চয়ই। সেটা হলো যে আমাদের দেখে মনে হতে পারে যে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কিন্তু এটাতে অনেক বড় জিনিস আছে। এটাতে একটা কনজুগেশন আছে আর এটাতে কোনো কনজুগেশন নেই, এমনিতেই বাল্কি। আর এটা তো এটার রেট সবচেয়ে কম হবে এটা মনে হবে, এবং সেটা হয়ও, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সেটা হয়। কিন্তু এই তিনটেই তো 1 ডিগ্রি, তাহলে আমি SN1 কিভাবে SN2 টা কিভাবে ভাববো? SN2 আমরা জানি যে একটা ডেল্টা প্লাস তৈরি করে, অর্থাৎ এরকম একটা ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যায়। সুতরাং এই ডেল্টা প্লাসটা যে ভালো তৈরি করতে পারবে তার ক্ষেত্রে SN2 টা সবসময় বেশি হবে। শুধুমাত্র বাল্কিনেস নয়, বাল্কিনেসটা একটা বড় কারণ, কিন্তু বাল্কিনেসটাই সমস্ত কারণ নয়। ওকে, তো বাল্কিনেস কম আছে এখানে, কিন্তু তার সত্ত্বেও একে ওভারকাম করে বেরিয়ে যাবে এই গ্রুপটা। তার কারণ
এর নিজেও একটা ইলেকট্রোনেগেটিভ স্পিসিস যে কিনা ইলেকট্রন টানবে, যার ফলে এখানে একটা ডেল্টা প্লাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে, আর সেই সম্ভাবনাটাকে আরো বাড়িয়ে দেবে এই পাশের কার্বনিলটা। এটাও ইলেকট্রনকে টানবে মাইনাস আই এফেক্ট দিয়ে, তার ফলে এখানে এই ডেল্টা প্লাস চার্জটা খুব বেশি পরিমাণে অ্যারাইজ করতে থাকবে। তার জন্য এখানে ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাবে, ফলে নিউক্লিওফাইলটা খুব সহজে ওখানে অ্যাটাক করতে পারবে। তো এস হবে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর বাল্কিনেসের দিক দিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে পি এন্ড দেন আর দেন কিউ, অর্থাৎ অপশন হচ্ছে বি। সিম্পল। তো এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে 2008 মেইনসের। কোশ্চেনটা বলছে দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, স্পিসিসটা দিয়েছে তো 2008 এর যেই মেইনের কোশ্চেনটা এবার আমরা দেখে নেব। সেখানে সাবস্ট্রেটটা বলেছে এটা এবং রিএজেন্টটা দিয়েছে এটা, দিয়ে এখান থেকে আমাদেরকে ফাইনাল প্রোডাক্টটা বার করতে দিয়েছে। তো দেখে খানিকটা অপরিচিত মনে হতে পারে বা যা কিছু মনে হতে পারে যে এরকম কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি, প্রথম দেখছি। হ্যাঁ, প্রথমই দেখছি, কিন্তু মেইন কেমিস্ট্রিটা এক্ষেত্রে সেমই থাকবে। অর্থাৎ আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে কোন মিডিয়ামে, ডাইমিথাইল ফরমামাইড অর্থাৎ ডিএমএফ। আমি ফার্স্ট লেকচারে কয়েকটা অ্যাপ্রোটিক সলভেন্টের নাম বলেছিলাম, যার মধ্যে ছিল ডিএমএস ও ডিএমএফ, ইথার ইত্যাদি। তো এই ডিএমএফটা হচ্ছে একটা অ্যাপ্রোটিক সলভেন্ট যেটা সবসময় SN2 রিঅ্যাকশনকে ইনিশিয়েট করার চেষ্টা করে। তো আমরা বলতেই পারি যে এই রিঅ্যাকশনটাও তাহলে SN2 মোডে হবে। ওকে, SN2 মোডে হবে। এবার এই যে কার্বনের সঙ্গে হ্যালাইডটা আছে, আমরা জানি যে অ্যারাইল কার্বনে কখনো সাবস্টিটিউশন হতে চায় না, অর্থাৎ এখানে একটা হ্যালোজেন আছে কিন্তু সেটা অ্যারাইল পজিশনে আছে। আর সবচেয়ে বড় কথা, সেখানে ফ্লুরিন আছে। কার্বন ফ্লুরিন বন্ডটা খুব স্টেবল, যার কারণে ওটা অত সহজে ক্লিপ করা সম্ভব হয় না। তার জন্য ওখানে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না, রিঅ্যাকশনটা মূলত এখানে হবে। এখানে স্টিরিওকেমিস্ট্রিটা নিয়ে যদি আমরা ভাবি, সেটা হচ্ছে আমাদের এই অ্যালফা বন্ড এবং বিটা বন্ড, এটাকে বলা হয় বিটা বন্ড, যেটা কিনা অ্যাবভ দ্য প্লেন থাকে তাকে আমরা সলিড লাইন দিয়ে দেখাই, আর যেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয় সেটাকে বলা হয় অ্যালফা বন্ড, যেটা কিনা বিলো দ্য প্লেনে থাকে। অর্থাৎ আমরা গোটা মলিকুলটাকে যদি একটা প্লেনে ভাবি, তো সেই প্লেনের উপর দিকে যেটা থাকে সেটাকে আমরা সলিড লাইন দিয়ে দেখাই, তাকে বলা হয় বিটা বন্ড, এবং সেই প্লেনের নিচে যে পার্টটা থাকে সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখাই, সেটাকে বলা হয় অ্যালফা বন্ড। তো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, এদিকে একটা রিং, এদিকে একটা কার্বন। তো 2 ডিগ্রি কার্বন, আমরা জানি SN2 রিঅ্যাকশন মূলত মিথাইলে সবচেয়ে ভালো হয়, তারপরে 1 ডিগ্রিতেও হয়, 2 ডিগ্রিতেও হয়, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে আর হতে চায় না বা হয় না পুরোপুরি। তো এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রিটা এমনই যেটা SN1 ও করবে, SN2 ও করবে। তাহলে এটা যেহেতু সলভেন্টটা আমাকে বলে দিচ্ছে SN2 করার জন্য, তাহলে আমার গোটা রিঅ্যাকশনটা সেদিকেই এগোবে। এটা রিঅ্যাকশনটা SN2 দিয়েই করতে হবে। তো এক্ষেত্রে আমাদের রয়েছে সোডিয়াম প্লাস এবং S মাইনাস, আমরা জানি এটা। তো এটা SN2 কিভাবে অ্যাটাক করে, সাধারণত ব্যাক সাইড থেকেই অ্যাটাক করে। তাহলে এটা যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করে এটাকে বার করে দেয়, অর্থাৎ যে লিভিং গ্রুপটা আমার ছিল সেটা ছিল অ্যাবভ দ্য প্লেন, তাহলে সেটা যদি বেরিয়ে যায় তার ব্যাক সাইড থেকে নিশ্চয়ই অ্যাটাকটা হয়েছে, তাহলে যেটা ঢুকছে সেটা তার নিশ্চয়ই পেছন দিয়েই ঢুকবে, পেছন দিক থেকেই, অর্থাৎ ব্যাক সাইড থেকে। সুতরাং সেক্ষেত্রে প্রোডাক্টটা হবে এরকম, এই মাইনাস S থেকে অ্যাটাক হয়েছে, তার সাথে ফিনাইলের বন্ড ছিল সেটা আছে, আর এটা যেহেতু উপরে ছিল পেছন থেকে অ্যাটাক হয়েছে, তাই যেটা জুড়েছে সেটা আমরা ডটেড লাইনে দেখিয়েছি, কারণ যেটা অ্যাবভ দ্য প্লেন তার উল্টো দিকে, অর্থাৎ ব্যাক সাইডে সবসময় বিলো দ্য প্লেনের পার্টটাই থাকবে। আর বিলো দ্য প্লেনে আগে কে ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা তাহলে এখন উঠে আসবে অ্যাবভ দ্য প্লেন, অর্থাৎ ইনভার্সন অফ কনফিগারেশন হবে।
CH3 টা যেমন ছিল তেমনই থাকবে, বাকি পজিশন গুলো সব সেম থাকবে। ওকে, ভেরি সিম্পল। তো এটা হচ্ছে 2005 যেই মেনের একটা কোশ্চেন। এবার আমরা দেখে নেব। বলা হচ্ছে যে এই কম্পাউন্ডটাকে যদি হাইড্রোলিসিস করা হয় অ্যাকুয়াস অ্যাসিটন মিডিয়ামে। অ্যাকুয়াস অ্যাসিটন মিডিয়াম বলতে জলের সাথেই মিশে আছে অ্যাসিটন। এই মিডিয়ামেতে যদি এই কম্পাউন্ডটাকে আমরা হাইড্রোলিসিস করি, অর্থাৎ হাইড্রোলিসিস মানে কিছুই নয়, জাস্ট নিউক্লিওফাইল হিসেবে জলটাই সেক্ষেত্রে অ্যাটাক করে, সেটাকে বলা হয় হাইড্রোলিসিস। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে অ্যাটাক করছে সেই পদ্ধতিটাকে সাধারণত বলা হয় সলভোলিসিস, যখন কোনো সলভেন্ট নিজে গিয়ে অ্যাটাক করে। ওকে, তো অ্যাকুয়াস অ্যাসিটন মানে জলটাও তো সেক্ষেত্রে একটা সলভেন্ট, সেটা যখন গিয়ে অ্যাটাক করবে তখন সেই পদ্ধতিটাকে বলা হবে হাইড্রোলিসিস। যদি অন্য কোনো সলভেন্ট এভাবে নিউক্লিওফাইলের মতো রোল প্লে করে তো সেক্ষেত্রে তাকে বলা হবে সলভোলিসিস। ওকে, তো মিডিয়ামটা যেহেতু অ্যাসিটন, তো তার মধ্যে ওয়াটার মিডিয়াম রয়েছে। সেই কন্ডিশনে যদি আমরা এটার হাইড্রোলিসিস করাই তাহলে আমরা কি পেতে পারি? এক্ষেত্রে আমাদের অপশনটা ছিল এরকম, আমরা যদি এই গোটা পার্টটাকে এক্স ধরে নিই আর এটাকে যদি ওয়াই ধরে নিই তাহলে অপশনটা ছিল এরকম। অপশন কে বলছে তো এটা অপশনে আছে এই তিনটি পসিবিলিটি, যেখানে আমরা এই গ্রুপটাকে গোটাটাকে এক্স ধরে নিয়েছি, এই গোটা গ্রুপটাকে ওয়াই ধরে নিয়েছি, অর্থাৎ সেক্ষেত্রে এরকম তিনটে পসিবিলিটি দেওয়া আছে। এবং ফাইনাল অপশনে বলা আছে অপশন এ কে এন্ড এল, অপশন বি অনলি কে, অপশন সি এল এন্ড এম, অপশন ডি অনলি এম। ওকে, তো এই ক্ষেত্রে কোনটা তৈরি হবে? এক্ষেত্রে আমরা দেখব যে মূলত কে এবং এল এই পেয়ারটাই তৈরি হবে। তার কারণ কি? তো এক্ষেত্রে আমাকে তো কারণ বলতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে
যে কেন এম তৈরি হবে না সেটা জানলেই বোঝা যাবে। ওকে, যেহেতু মিডিয়ামের মধ্যে আমার আছে ওয়াটার, অ্যাকুয়াস, অ্যাসিটন। ওকে, তো সেক্ষেত্রে ওয়াটারটা একটা নিউক্লিওফাইল। এবার রিয়াকশনটা মূলত কিসের উপরে ডিপেন্ড করে? যেখান থেকে আমার লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, সেই লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার ফলে সেখানটাই ক্যাটায়নটা তৈরি হোক বা ডেল্টা প্লাস আসুক, তো সেটাকে তো স্টেবল রাখতে হবে। পজিটিভ চার্জ মানে কি? ইলেকট্রন শূন্যতা। আর ইলেকট্রন যারা উইথড্র করে তারা ইলেকট্রন শূন্য গ্রুপকে আরো বেশি পরিমাণে আনস্টেবল করে। তো এই যে NO2 গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং এই মিথক্সি গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, তো এই মিথক্সি গ্রুপটা মূলত এই পজিশনটাকে স্টেবল করার চেষ্টা করে, আর এই গ্রুপটা মূলত আনস্টেবল করার চেষ্টা করে। ওকে, তো সেক্ষেত্রে মনে হতে পারে যে তাহলে এই গ্রুপ এই দিক থেকেই হোক না, এইটার অনুযায়ী হোক না, তাহলে এখান থেকে এটা দিব্যি বেরিয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ আসবে, তো সেক্ষেত্রে জল এখানে অ্যাটাক করলো, তাহলে তো আমার একটাই প্রোডাক্ট পাওয়ার কথা, সেটা হচ্ছে অনলি কে। তাহলে আমার এলটা কিভাবে এলো? ওকে, এল কিভাবে এলো সেটা দেখতে হবে। আর এল যদি আসতে পারে তাহলে এম কেন এলো না এটাও দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি এই ক্লোরিনটা বেরিয়ে যায় তাহলে যে ক্যাটায়নটা তৈরি হবে সেই ক্যাটায়নের এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, অর্থাৎ এটা 2 ডিগ্রি ক্যাটায়ন। এবারে যদি কোনোভাবে সেই ক্যাটায়নের পার্শ্ববর্তী এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে শিফট করে, তাহলে আমরা যেটা পাই সেটা খানিকটা এরকম, অর্থাৎ এটা তখন একটা 3 ডিগ্রি ক্যাটায়ন তৈরি করে। ওকে, এই যে এদিকে যা ছিল ছিল, তো এই ক্যাটায়নটা মূলত তখন 3 ডিগ্রি, কারণ এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন তো বটেই, সেটা কিনা আবার কনজুগেশনে আছে, তার মানে ব্যাপক স্টেবিলিটি পাবে এই ক্যাটায়নটা। সেই কারণে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার চান্স থাকে। আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম যে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেয়ার ইজ অলওয়েজ এ চান্স ফর রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, আর যখন সাধারণত মিডিয়ামে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনটা কম থাকে সেক্ষেত্রে এই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য একটা উপযুক্ত অবস্থা তৈরি হয়। যখন কোন নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনটা বেশি থাকে তখন সেই সাবস্ট্রেটটা ওই রিঅ্যারেঞ্জ করার যে টাইমটুকু তার প্রয়োজন সেটুকুতে সে পায় না, তার আগেই নিউক্লিওফাইল এসে তাকে অ্যাটাক করে। কিন্তু যে ক্ষেত্রে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে সলভেন্টটাই হচ্ছে নিউক্লিওফাইল, আলাদা কোনো নিউক্লিওফাইলের কোনো এক্সট্রা কোনো কনসেন্ট্রেশন সেখানে নেই, তাহলে সেক্ষেত্রে অ্যাটাকটা করবে খুব স্লোলি এবং সেই টাইম গ্যাপের মধ্যেই সে নিজেকে রিঅ্যারেঞ্জ করতে পারে। কিন্তু এটা কেন হয় না? তাহলে এটা হতে গেলে ক্যাটায়নটা তৈরি হতে হতো এরকম জায়গাতে, আর এরকম জায়গাতে ক্যাটায়নটা তৈরি হলে এই গ্রুপটা সবসময় ইলেকট্রন টানতো। যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট তার থেকে যদি আলো ইলেকট্রন যদি উইথড্র করার চেষ্টা করা হয় তাহলে তার স্টেবিলিটি কয়েক গুণ কমে যায়, বাড়ে তো না, উল্টে কমে যায়। সে কারণে এখানে কোন রকম ক্যাটায়ন সেখানে রিঅ্যারেঞ্জ তৈরি হয় না এবং এই প্রোডাক্টটা তৈরি হয় না। তাই আমাদের উত্তরটা হবে কে এবং এল। এবারে আমরা দেখে নেব 2003 JEE মেইনের একটা কোশ্চেনে বলা হচ্ছে যে মেজর প্রোডাক্ট অফ দ্য রিঅ্যাকশন কি হবে। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে মেইন প্রোডাক্টটা জানতে চাইছে যে মেইন প্রোডাক্টটা এক্ষেত্রে কি হবে। তো এক্ষেত্রে বলা আছে অ্যানহাইড্রাস কন্ডিশন এবং আমার সলভেন্টটা দেওয়া আছে একটা অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, যেটা কিনা পোলার এবং প্রোটিক। অর্থাৎ এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে মানে সাধারণত পোলার মিডিয়াম দেওয়া আছে এবং রিঅ্যাকশনটা তাহলে প্রোডাক্টটা কি তৈরি করবে সেটা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা জানি
যে এই ফেনোলিক ওইস্টার একটা নিউক্লিওফিলিসিটি থাকে এবং এটা হচ্ছে আমার সাবস্ট্রেট। এটা একটা 1 ডিগ্রি কার্বন, যেটাকে এইভাবে এই লোন পেয়ার থেকে অ্যাটাক করে আয়োডিনটাকে বার করবে। আয়োডিনটাকে বার করার ফলে কি তৈরি হবে, যেমন রিং ছিল বেনজিন রিং তেমন রইল, তার সাথে কে ঢুকবে, তার সাথে সব সময় থাকার চেষ্টা করবে ও CH2 CH3, অর্থাৎ এই অক্সিজেনের সঙ্গে এই CH2 তার পাশে CH3, এবং এখানে যে প্রোটনটা ছিল সেটা অ্যাকচুয়ালি এরকম অবস্থাতে থাকে, তার পরের স্টেপে গিয়ে আবার ডিপ্রোটনেটেড হয়, হয়ে একটা নিউট্রাল স্পিসিস দেয়। কারণ কোনো আয়নিক স্পিসিস তো খুব একটা স্টেবল নয়, আর মিডিয়ামের মধ্যে দেওয়া আছে CH3 CH2O মাইনাস, তারও একটা প্রোটন প্রয়োজন, সে একটা বেস হিসাবে এক্ষেত্রে অ্যাক্ট করবে এবং এই প্রোটনটাকে ধরবে। তো এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। তো এবারে আমরা দেখে নেব নিটের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নিট 2016 একটা কোশ্চেন দেখব। কোশ্চেনে বলা হয়েছে কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা বলা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে দিস রিঅ্যাকশন উইল বি ফাস্টার ইন, কিছু সলভেন্টের নাম দেওয়া হয়েছে। সলভেন্ট এ বলা হয়েছে ইথানল, সলভেন্ট বি বলা হয়েছে মিথানল, সি বলা হয়েছে BMF, ডি বলা হয়েছে ওয়াটার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবস্ট্রেটটা 1 ডিগ্রি। ওকে, তো সাবস্ট্রেটটা যখন 1 ডিগ্রি, তাহলে সেটা সবসময় ফেভার করবে SN2 রিঅ্যাকশন। SN1 যে করবে না সেটা নয়, কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে মোস্ট ফাস্টার হবে কোন ক্ষেত্রে, কোন সলভেন্টের ক্ষেত্রে। তো মোস্ট ফাস্টার হবে এক্ষেত্রে কোন সলভেন্টের ক্ষেত্রে, সেটা তো ডিপেন্ড করবে যে সেটা 1 ডিগ্রি আছে। তো SN1 করলেও স্লো করবে, বাট ফাস্ট করবে SN2, আর ফাস্ট করলে যদি SN2 যদি ফাস্ট করে, তাহলে সেই SN2 এর সলভেন্ট কোনটা, DMF, যেটা কিনা পোলার বাট অ্যাপ্রোটিক। এক্ষেত্রে ইথানল প্রোটিক সলভেন্ট, মিথানল প্রোটিক সলভেন্ট, ওয়াটার অবশ্যই প্রোটিক সলভেন্ট, কিন্তু একমাত্র DMF আছে যেটা কিনা অ্যাপ্রোটিক, এটাই হবে SN2 এর সলভেন্ট। তো এবারে আমরা দেখব AIPMT 2016 একটা কোশ্চেন, সেটা খুবই ইনফরমেটিভ একটা কোশ্চেন। সেখানে বলা হচ্ছে এই রিঅ্যাকশনটা কি নামে পরিচিত। সিম্পল কোশ্চেন, কি নামে পরিচিত, ইনফরমেটিভ কোশ্চেন, সুতরাং এটা জানা থাকলে খুব সহজে পারা যাবে, না জানা থাকলে কোনো ভাবেই করা সম্ভব হবে না। তো এই রিঅ্যাকশনটাকে বলা হয়ে থাকে উইলিয়ামসন সিনথেসিস। ওকে, উইলিয়ামসন সিনথেসিস।
তো এবারে আমরা দেখে নেব 2015 সিইটি কেরালার একটা কোশ্চেন। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সেখানে মূলত একটা অর্গানোমেটালিক রিএজেন্টের থ্রুতে করা হয় এবং এখানে নিউক্লিওফাইল হিসেবে আমরা নতুন একটা জিনিসকে দেখি সাধারণত, সেটা হচ্ছে H মাইনাস। H মাইনাসটা এক্ষেত্রে নিউক্লিওফাইলের রোল প্লে করে। ওকে, তো এক্ষেত্রে অনেক কিছুই নতুন করে বলার আছে, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই সাইক্লোহেক্সাইল ব্রোমাইড এই কম্পাউন্ডটা যখন ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসে তখন এখানে একটা এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এটা ইনকর্পোরেটেড হয়ে যায় এই কার্বন ব্রোমিন বন্ডের মধ্যে। অর্থাৎ আমার ইন্টারমিডিয়েট হিসাবে তৈরি হয়ে যায় এটা MgBr। এবারে এটা হচ্ছে একটা গ্রিগনার রিএজেন্টের ফর্মুলা। আমরা জানি যে RMgX এটা হচ্ছে একটা গ্রিগনার রিএজেন্ট, সিম্পল। তো এই গ্রিগনার রিএজেন্টের মধ্যে যদি আমরা হাইড্রোলিসিস করি তো সেক্ষেত্রে কি হবে, সেটাই মেইন প্রোডাক্টটা চেয়েছি। এটা হচ্ছে আমাদের A, আমাদের B কোনটা এই চারটের মধ্যে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমাদের এটা তো আমরা আগে থেকেই পেয়ে গেছি, তাহলে এটা নিশ্চয়ই উত্তর নয়, প্রথমে বাদ। ওকে, এবার কি কি হওয়া পসিবল। আমাদের এখানে কোনো এক্সট্রা কার্বন কোথাও আমরা দেখতে পাচ্ছি না, 6টাই কার্বন, কিন্তু এই অপশনের মধ্যে 7টা কার্বন আছে, এটা প্রথমে বাদ। পড়ে রইল অপশন সি এবং অপশন এ। তো যেহেতু আমার এখানে H3O+ দেওয়া আছে, তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে জল আছে যেহেতু, তাহলে জলের মলিকুলটা এখানে এসে অ্যাটাক করবে, এখানটা এসে অ্যাটাক করবে, করলে এটা ভেঙে যাবে, গিয়ে OH ঢুকবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না, হয় এটা উত্তর। তার কারণ এক্ষেত্রে এদের যে ডাইপোল সিস্টেমটা তৈরি হয় সেক্ষেত্রে মেটালটা অলওয়েজ পজিটিভ চার্জ ক্যারি করে আর কার্বন ক্যারি করে নেগেটিভ চার্জ। কার্বন যদি নিজে নেগেটিভ চার্জ ক্যারি করে তাহলে কার্বনের সবসময় ইচ্ছা হবে এই মিডিয়ামে যে H3O+ আছে, অর্থাৎ H2O+, H+, এটাই তো H3O+, সেই এক্সট্রা প্রোটনটাকে নিয়ে নিজের চার্জটাকে নিউট্রাল করবে। ওকে, তো সেক্ষেত্রে প্রোডাক্টটা হবে, এটা যদি বেরিয়ে যায় নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের মাথায় নিয়ে, কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ রাখে, তাহলে এই ইন্টারমিডিয়েটটা তৈরি হয় এবং সেখানে যখনই H3O+ দেওয়া হবে সেই কন্ডিশনে এখানটায় হাইড্রোজেনটা ঢুকবে এবং আমার প্রোডাক্টটা হবে সিম্পল সাইক্লোহেক্সেন, অর্থাৎ অপশন সি। ক্লিয়ার?
তো এবারে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেখতে যাব। সাধারণত এই ধরনের কোশ্চেন মেইনে প্রায়ই দেখা যায়। কোশ্চেনটা হচ্ছে যে বলা হয় যে আইডেন্টিফাই দ্য ফাইনাল প্রোডাক্ট ডি। ফার্স্ট একটা রিঅ্যাকশন স্কিম শুরু করা হলো একটা ব্রোমাইড নিয়ে, সেখানে অ্যালকোহলিক KOH দেওয়া হলো, যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে এ। সেই এ কে আবার কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে সেকেন্ড স্টেপে যদি আবার হাইড্রোলিসিস করা হয় খানিকটা হিট দিয়ে, তাহলে বলা হচ্ছে বি এবং সি দুটো প্রোডাক্ট তৈরি হবে, যার মধ্যে বিটা মেজর এবং সিটা মাইনর। মাইন্ড ইট। তারপর সেই মেজর বি এর মধ্যে যদি আবার HI দিয়ে হিট করা যায়, তাহলে আবার দুটো প্রোডাক্ট পাওয়া যায়, যার মধ্যে মেজরটা হচ্ছে ডি, মাইনরটা হচ্ছে ই। এখানটায় আমাকে চেয়েছে যে প্রোডাক্ট বি বলতে আমরা কোনটাকে বুঝবো। ওকে, তো আমরা যদি প্রথম স্টেপটা থেকে শুরু করতে চাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিম্পল, এক্ষেত্রে একটা SN2 হবে। সিম্পল SN2 হলে যেটা প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে K প্লাস OH মাইনাসটা থাকবে, সেখান থেকে এটা এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে। অর্থাৎ প্রোডাক্ট এ বলতে আমরা বুঝবো সাধারণত এরকম একটা জিনিস, CH3 CH CH3 CH2 CH2 OH। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এ নিয়ে আর কোনো প্রবলেম নেই। এরপর আমরা প্রোডাক্ট বি এর ক্ষেত্রে কি পাবো, কনসেন্ট্রেটেড H2SO4 এবং হিট যদি দেওয়া থাকে। আমরা জানি যে H2SO4 হচ্ছে জেনারেলি একটা ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ সেটা সবসময় জল বের করার চেষ্টা করে। এবারে এই প্রোডাক্টটা থেকে যদি জল বের করে দেওয়া হয়, তাহলে একটা রিঅ্যাকশনই পসিবল, সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এবারে এলিমিনেশন রিঅ্যাকশন হলে তাহলে এক্ষেত্রে কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশনটা কি এক্ষেত্রে ডিরেক্ট হবে নাকি ইনডিরেক্ট হবে? তো প্রথমত এটা প্রোটনেটেড হবে, অর্থাৎ H2 এক্ষেত্রে একটা প্লাস, কারণ এটা অ্যাসিড, সেই প্রোটনটাকে ধরবে, ধরে এ নিজে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ এই ক্যাটায়নটা ফ্রি ক্যাটায়নটা ফার্স্টে তৈরি হবে। এক্ষেত্রে সেকেন্ড স্টেপে এটা বেরিয়ে যাওয়ার পর এরকম একটা ক্যাটায়ন তৈরি হবে। এই ক্যাটায়নটা তৈরি হওয়ার পরে, যেহেতু এটা একটা 1 ডিগ্রি ক্যাটায়ন, এটা খুবই আনস্টেবল, তাই এবারে এটা স্টেবল হওয়ার জন্য কি করবে, এখানকার যে দুটো প্রোটন ছিল তার মধ্যে একটা এখানে শিফট করবে আর পজিটিভ চার্জটা এখানে শিফট করবে, যাতে 2 ডিগ্রি ক্যাটায়ন হতে পারে। তাহলে এবারে 2 ডিগ্রি ক্যাটায়ন হয়ে যাবে। এটা তৈরি হলো। এবারে এর পরবর্তী স্টেপে H2 এবং হিট দেওয়া হয়েছে, অর্থাৎ H2 এবং হিটটা দেওয়ার ফলে কি হবে, এখানে এটা আবার কর্পোরেটেড হবে, OH-টা এখানে ঢুকবে। OH-টা এখানে ঢুকে যাওয়ার পরের স্টেপে যেহেতু হিট দেওয়া আছে, সেখানে এবার এলিমিনেশনটা হবে, অর্থাৎ সেকেন্ড স্টেপে এসে এলিমিনেশনটা হবে। এলিমিনেশনটা হলে কি তৈরি হবে, মোস্ট সাবস্টিটিউটেড প্রোডাক্টটা সবসময় মেজর হয় আর লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটা সবসময় মাইনর হয়। লেস সাবস্টিটিউটেড, মোস্ট সাবস্টিটিউটেড এগুলো আমরা যখন এলিমিনেশন রিঅ্যাকশন পড়াবো সেক্ষেত্রে আরো একবার পড়াবো, জাস্ট এখন প্রোডাক্টটা একটু দেখে রাখো। তো এক্ষেত্রে এলিমিনেশন হওয়ার পর প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হবে খানিকটা এরকম। অর্থাৎ আমার এখানে দুটো মিথাইল ছিল, সেই দুটো মিথাইল আছে, আর এখানে CH3 ছিল সেটা আছে, এই হাইড্রোজেন একটা ছিল সেটাও আছে। তাহলে চলে গেছে কে, এই হাইড্রোজেনটা চলে গেছে। অর্থাৎ এই হাইড্রোজেনটাকে যদি আমরা এইভাবে দেখাই, তো এখানে একটা পজিটিভ চার্জ, অর্থাৎ এর একটা ইলেকট্রন প্রয়োজন। এবার এ যদি এই ইলেকট্রনটাকে এই বন্ডে দিয়ে চলে যায়, তাহলে এই কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হয়, আর এই কার্বন কার্বন ডবল বন্ডটা এখানে দেখানো হয়েছে, সেক্ষেত্রে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে।
আর আমরা প্রথম স্টেপে একবার দেখেছিলাম যে ওই অ্যালকোহল হওয়ার পর ওএইচটা বেরিয়েছিল, তাহলে আমার ওএইচ ও বের হলো, আবার এইচ প্লাস ও বের হলো, তাহলে আলটিমেটলি আমার কি বের হলো, H2O, জল বের হলো। H2SO4 এর কাজ তো সেটাই, ডিহাইড্রেটিং এজেন্ট। এবার এই এলিমিনেশনটা কেন ওই প্রথম স্টেপেই হলো না, এত দূরে এসে হলো? তার কারণ হচ্ছে এলিমিনেশনটা যদি আমার এই প্রথম প্রোডাক্টের ক্ষেত্রেই হতো, তাহলে লেস সাবস্টিটিউটেড একটা পেতাম, আমরা অ্যালকিন পেতাম। তো সেটা স্টেবল নয়, যেটা কিনা মাইনর প্রোডাক্ট সি। সেটা হয় না তা নয়, সেটাও হয়, কিন্তু সেটা মাইনর প্রোডাক্ট সি। আমাকে এখানে বলা হয়েছে বিটা মেজর, অর্থাৎ যেটা স্টেবল হয় সেটাই দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে বি মেজর। এবার সেই বি এর মধ্যে যদি আমরা এইচ আই দিয়ে রিঅ্যাকশন করাই, তাহলে কি তৈরি হবে সেটা বলা হয়েছে লাস্ট স্টেপে বা ফাইনাল স্টেপে। তো এক্ষেত্রে যেটা করা হবে, এক্ষেত্রে যদি আমরা এইচ আই দিয়ে থাকি, তাহলে এইচ আই দিলে তোমরা বিটা মেজর প্রোডাক্ট হয় এবং সিটা মাইনর প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে বি প্রোডাক্টটাকে দেখে নিলাম। এবারে আমরা দেখব যে প্রোডাক্ট সি মেজর, সরি, তো আমরা দেখে নিলাম যে H2SO4 এবং জল দিয়ে হিট দেওয়ার পর সেখানে বি এবং সি যে দুটো প্রোডাক্ট তৈরি হলো, তার মধ্যে বিটা মেজর প্রোডাক্ট, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করলাম। সেই বিটা হলো এই। এবার তার পরের স্টেপে গিয়ে বলা হচ্ছে যে বি এর সঙ্গে যদি এইচ আই এবং হিট করা হয়, তাহলে দুটো জিনিস তৈরি হবে। তার মধ্যে প্রোডাক্ট মেজরটা হবে ডি এবং মাইনরটা হবে ই। সেক্ষেত্রে আমাকে ডিটা বলতে হবে। তো এইচ আই এর ক্ষেত্রে আমরা জানি এইচ প্লাস আর আই মাইনাস, আর পাই ইলেকট্রন ক্লাউড, তার মানে এগুলো নেগেটিভ। তো এখান থেকে সিম্পলি যাবে হাইড্রোজেন ধরবে। এবার কথা হচ্ছে যে হাইড্রোজেনটা তাহলে কোন কার্বনে যাবে? হাইড্রোজেনটা দুটো কার্বনে যেতে পারে, কিন্তু কোন কার্বনে গেলে সেটা মেজর হবে আর কোনটার ক্ষেত্রে মাইনর হবে? দুটো প্রোডাক্ট দেওয়া, একটা বেশি স্টেবল একটা কম স্টেবল, একটা বেশি তৈরি হয় একটা কম তৈরি হয়, তাহলে কোনটা আমার ডি হবে সেটা আমার চেয়েছে, যেটা কম হয় সেটা তো চাইনি। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? এই হাইড্রোজেনটা যে কার্বনে জুড়লে কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেটা স্টেবল হবে, সেই কার্বনে এই হাইড্রোজেনটা জুড়বে। অর্থাৎ আমরা দুটোই করব। যদি হাইড্রোজেনটা এই পাশের কার্বনে জোড়ে, অর্থাৎ যেদিকে একটা হাইড্রোজেন আগে থেকে ছিল আর একটা জুড়লো এখান থেকে, আর একটা CH3, আর এখানে দুটো CH3 ছিল, তাহলে ক্যাটায়নটা এখানে তৈরি হলো। আর একটা পসিবিলিটি কি ছিল, যে এদিকে দুটো CH3 ছিল, এই হাইড্রোজেনটা এবারে এই পাশে এসেই জুড়লো, আর আমার এই দিকটাতে যেমন ছিল H এবং CH3 তেমন থাকলো এখানে একটা ক্যাটায়ন। এবারে এই কার্বনটা হচ্ছে, এই যে ক্যাটায়নটা এটা হচ্ছে একটা 2 ডিগ্রি ক্যাটায়ন, আর এই যে ক্যাটায়নটা এটা একটা 3 ডিগ্রি ক্যাটায়ন। তাহলে কে বেশি স্টেবল? 3 ডিগ্রি অবশ্যই মোর স্টেবল। 3 ডিগ্রি যখন স্টেবল, আমার মিডিয়ামে I মাইনাস পড়ে আছে, সে এখান থেকে এসে অ্যাটাক করবে, এবং আমার মেজর প্রোডাক্ট কি হবে? এটার সাথে যদি I মাইনাস জুড়ে যায়, তাহলে দুটো হাইড্রোজেন, একটা CH3, এদিকে একটা I মাইনাস, একটা CH3 আর একটা CH3। অর্থাৎ প্রোডাক্টটা দেখতে খানিকটা কিরকম হবে? প্রোডাক্টটা দেখতে হবে এরকম, CH3 CH3 I CH2 CH3, এটা হবে উত্তর। ওকে, তো এবারে আমরা একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেখব, সেটা হচ্ছে an incorrect statement with respect to SN1 and SN2 reaction. Statement 1 বলা হচ্ছে a strong nucleophile in an aprotic solvent increases the rate or favors SN2 reaction. বলা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল এবং অ্যাপ্রোটিক সলভেন্ট, সেটা কিনা SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে
রেটটাকে বাড়ায় অথবা রিয়াকশনটাকে ফেভারেবল করে। হ্যাঁ, এটা সঠিক, অপশন এ এটা সঠিক। সেকেন্ড অপশন বলা হচ্ছে কম্পিটিটিং রিয়াকশন ফর SN2 রিয়াকশন ইজ রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ SN2 এর ক্ষেত্রেও বলা হচ্ছে যে সেখানে নাকি রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। কিন্তু আমরা জেনেছিলাম যে SN2 হচ্ছে একটা ওয়ান স্টেপ বা সিঙ্গেল স্টেপ প্রসেস, যেটা কিনা এলিমেন্টারি রিয়াকশন, সেখানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয় না, আর যদি ইন্টারমিডিয়েট তৈরি না হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো চান্স নেই। সুতরাং এই অপশনটা হচ্ছে আমাদের ইনকারেক্ট অপশন। বাকি দুটো অপশন দেখার কোনো প্রয়োজন রইল না, আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে সঠিক উত্তরকে খুঁজে বার করার চেষ্টা যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সময় অনেকটা বাঁচবে। আমি শুধু শুধু কেন চারটে অপশন দেখার জন্য সময় ওয়েস্ট করব। এরপর বলা হচ্ছে which one of the following is used as methylating agent। সেখানে বলা হয়েছে এটা অপশন এ, অপশন বি বলা হচ্ছে অপশন সি বলা হচ্ছে অপশন ডি, কোশ্চেনটা হলো যে এদের মধ্যে কোনটা হচ্ছে একটা মিথাইলেটিং এজেন্ট। তো মিথাইলেটিং এজেন্ট বলতে বোঝায় যে এজেন্টটা মিথাইল গ্রুপকে ইনকর্পোরেটেড করায়। অর্থাৎ আমরা যদি এমন একটা গ্রুপ দেখি, ধরো এরকম এই একটা গ্রুপ আছে, তো এই গ্রুপের মধ্যে মিথাইলকে আমি কিভাবে ইনকর্পোরেট করাতে পারবো, সেটাই হচ্ছে মিথাইলেটিং এজেন্ট। তাহলে মিথাইলেটিং এজেন্টে নিশ্চয়ই শুধু মিথাইল গ্রুপই থাকা উচিত, অন্য কোনো গ্রুপ থাকা উচিত নয়। তাহলে যেখানে যেখানে শুধুমাত্র মিথাইল নেই সেগুলো আগেই বাদ। মিথাইল আছে একমাত্র এখানে, এটা একটা মিথাইলেটিং এজেন্ট। কিভাবে হয়? সিম্পল SN2 রিঅ্যাকশন, কিছুই না, CH3Cl, তার মানে কি 0 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড, ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম। এবার এই নাইট্রোজেনের লোন পেয়ারটা ইজিলি এখানটায় অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, যেটা তৈরি করবে সেটা হচ্ছে যে 5 মেম্বার রিং, নাইট্রোজেনের সঙ্গে একটা CH3 এখানে প্লাস। তাহলে মিথাইলটা আমার ওভারঅল কম্পাউন্ডের মধ্যে ইনকর্পোরেটেড হলো কার প্রেজেন্সে? CH3Cl। সুতরাং এটা একটা মিথাইলেটিং এজেন্ট।
এবারে আমরা দেখে নেব এআইপিএমটি 2012 এর একটা কোশ্চেন, যেটা একটা রিঅ্যাকশন সিকোয়েন্স দেওয়া হয়েছে এবং সেখানে ফাইনাল প্রোডাক্ট সিটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি এটাকে স্টেপ ওয়াইজ করতে থাকি তাহলে দেখব এখানে কে প্লাস সিএন মাইনাস, সুতরাং এটা একটা সফট সেন্টার, কার্বনটা থেকে অ্যাটাক হবে, এখানে অ্যাটাক হবে, ব্রোমিনটা বেরোবে, অর্থাৎ এ কি তৈরি হবে, এ ইজ ইকুয়াল টু হবে CH3CN। ওকে, এবারে CH3 তো এ কি তৈরি হবে, CH3CN। এবারে CH3CN এর মধ্যে যদি হাইড্রোলিসিস করা হয় H3O+ অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোলিসিস যদি করা হয় তাহলে এই CN গ্রুপটা একটা COOH গ্রুপে পরিণত হয়, অর্থাৎ CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, যেটা কিনা আমার বি এক্ষেত্রে। এবারে তার মধ্যে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর্থাৎ LiAlH4 এটা ইথার মিডিয়ামে দেওয়া হয়, তাহলে এটা রিডাকশন ঘটে এবং রিডাকশনের ফলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে C+OOH। এটাই তো ছিল আমার মূল এই COOH পার্টটা, এই জিনিসটা থেকে তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি CH2OH, অর্থাৎ এই অক্সিজেনটাকে খেয়ে ও সেখানে দুটো হাইড্রোজেনকে ঢোকায়, এই LiAlH4 অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, তাহলে আমার মেন প্রোডাক্টটা কি হবে, এটার আগে একটা CH3 গ্রুপ ছিল, তার মানে কি ইথানল তৈরি হলো না, CH3CH2OH, তার মানে ইথানল, অর্থাৎ আমার প্রোডাক্ট ইথাইল অ্যালকোহল, অপশন ডি। ওকে, এরপর আরেকটা কোশ্চেন এআইপিএমটি। এরপর আমরা দেখে নেব আরেকটা কোশ্চেন AIIMS অর্থাৎ এইমস 2012 এর একটা কোশ্চেন, খুব ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে ইন অ্যালকালাইন হাইড্রোলিসিস অফ এ টারশিয়ারি হ্যালাইড বাই অ্যাকুয়াস সলিউশন অফ অ্যালকালি, অর্থাৎ বলা হচ্ছে অ্যালকালাইন হাইড্রোলিসিস অফ টারশিয়ারি হ্যালাইড। টারশিয়ারি হ্যালাইড মানে তিন দিকে তিনটে কার্বন আছে আর এইখানে একটা X আছে, টারশিয়ারি হ্যালাইড। এটাকে হাইড্রোলিসিস করা হবে অ্যালকালাইন মিডিয়ামে অর্থাৎ বেসিক মিডিয়ামে, অর্থাৎ যেখানে কিনা OH- থাকবে। তো সেই কন্ডিশনে বলা হচ্ছে ইফ কনসেন্ট্রেশন অফ অ্যালকালি, অর্থাৎ আমার যে অ্যালকালিটা থাকবে অর্থাৎ OH এর যে সোর্স সেটা যদি দ্বিগুণ করা হয়, ডাবল করা হয়, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশনের মধ্যে কি চেঞ্জ হবে। ওকে, তো টারশিয়ারি মানে 3 ডিগ্রি কার্বন, আর 3 ডিগ্রি কার্বন থাকলে আমরা জানি যে সব সময় SN1 ফেভার করে, এবং সেক্ষেত্রে আমাদের এখানে বলেও দেওয়া আছে যে অ্যালকালাইন মিডিয়াম, তার মানে কি জলের মধ্যে কিছু বেস দেওয়া, যে কিনা OH- এর সোর্স, সেটাতে অ্যালকালাইন মিডিয়াম। তাহলে একটা পোলার প্রোটিক মিডিয়াম এবং সেক্ষেত্রে 3 ডিগ্রি সাবস্ট্রেট দেওয়া, তার মানে SN1 কেই ডিরেক্ট করার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে। তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা জানি যে অর্ডার হচ্ছে 1 এবং রেটটা proportional to the concentration of substrate। সেক্ষেত্রে নিউক্লিওফাইলের উপরে কোনোভাবে ডিপেন্ড করে না। এক্ষেত্রে আমার অ্যালকালিটা তো একটা নিউক্লিওফাইলের সোর্স, তাহলে সেটার কনসেন্ট্রেশন ডাবল করা হোক বা হাফ করা হোক, তার কোনো এফেক্টই আমাদের রেটের উপরে পড়বে না। ফলে দ্বিগুণ কনসেন্ট্রেশনেও রেটটা সেম থাকবে। তো আনসার হবে রেট উইল বি দা সেম। এবারে আমরা দেখে নেব আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন।
তো সেক্ষেত্রে বলা হয়েছে যে চারটে মলিকুল দেওয়া আছে C6H5CH2Br, এটা এক। তারপর দেওয়া আছে CH3Br, তারপর বলা হয়েছে CH2 ডাবল বন্ড CH2Br, এন্ড ফাইনালি বলা হয়েছে CH3 CBr। তো এবার বলছে যে which of the following alkyl halides, তো এই চারটে মলিকুল দিয়েছে, যে কোশ্চেনটা বলা হয়েছে যে which of the following alkyl halides is hydrolyzed by SN2 mechanism। তো SN2 mechanism কাদের ক্ষেত্রে হয় আমরা জানি যে লেস ইনডার্ট বা 1 ডিগ্রি বা মিথাইল আছে এরকম। তো এটা তো টারশিয়ারি, এটা হওয়ার কোনো চান্স নেই। এটার ক্ষেত্রে 1 ডিগ্রি ঠিকই, কিন্তু সাথে আবার বেনজিনের সাবস্টিটিউশন রয়েছে। তো সেক্ষেত্রে SN1 হতে পারে, SN2 হতে পারে, দুটোই ফেভারিট আমরা জানি। তো আমরা SN1 এর কথাটা ওই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কিন্তু আমার কোশ্চেনে বলা হয়েছে যে SN2টা কেবলমাত্র কোনটার ক্ষেত্রে হবে। আর এটা তো ডাবল বন্ডেড, অর্থাৎ অ্যালাইনিক পজিশনে আছে, এই ক্ষেত্রেও SN1 2 দুটোই হতে পারে। তাহলে এক্সক্লুসিভলি SN2 কার ক্ষেত্রে হওয়া সম্ভব? এটার ক্ষেত্রে অনলি, কারণ এখানে SN1 এর কোনো চান্সই নেই। এটা একটা মিথাইল কার্বন, সুতরাং ক্যাটায়ন ফরমেশনটা ভেরি ভেরি আনস্টেবল হবে ক্যাটায়নটা, সুতরাং এটা SN1 এ যাবেই না, কেবলমাত্র SN2 থেকেই যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আবার পরবর্তী ক্লাসে চলে আসবো এই চ্যাপ্টারেরই কনক্লুশন নিয়ে। তো ধন্যবাদ সকলকে শেষ অবধি থাকার জন্য। এবং যদি তোমাদের আজকের ক্লাসের উপরে বা গত দিনের ক্লাসের উপরে বা এই টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে আমাকে নোটিফাই করতে পারো। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তোমাদের প্রবলেমটাকে সলভ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ধন্যবাদ।